যেটি ঘোষণা করা হবে মে মাসের 4 তারিখে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারা জয়লাভ করতে চলেছে এই নির্বাচনে, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই নির্বাচন আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কে জিতলে বা কে হারলে বাংলাদেশের লাভ ক্ষতির সমীকরণটা কোন পর্যায়ে দাঁড়াবে, সেই হিসেবটিও অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই হিসেবে যাওয়ার আগে একটু জানিয়ে রাখি যে এবার পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ বলছে যে বিজেপি এগিয়ে থাকবে। যদিও আমরা এই কথাও জানি যে এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচন কিংবা 2024 সালের লোকসভা নির্বাচন বুথ তৃণমূল কংগ্রেসকে যতটা পিছিয়ে রাখা হয়েছিল, চূড়ান্ত ফলাফলে তারা এগিয়েছে ততটাই, আবার নরেন্দ্র মোদীর বিজেপিকে যতটা এগিয়ে রাখা হয়েছিল পিছিয়েছে ততটাই। এবং সবশেষ 2021 সালের বিধানসভা নির্বাচনের 294টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেয়েছিল 213টি আসন, আর নরেন্দ্র মোদীর বিজেপি পেয়েছিল 77টি আসন। যদিও বিগত নির্বাচনগুলোর তুলনায় তারা অনেক বেশি আসন দখল করেছিল। আর এবারও যেহেতু বলা হচ্ছে যে বিজেপি এগিয়ে থাকবে, তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের চাপেই জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এই ধরনের মন্তব্য করতে বাধ্য হচ্ছে। আবার পাল্টা দাবি নরেন্দ্র মোদীর বিজেপিরও রয়েছে যে তারাই জিতবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2/3 আসনের নিচে তারা নামবেন না বা থাকবেন না। যাই হোক, হয়তো আর 2-3 দিন 3-4 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই নির্বাচনের ফল কতটা প্রভাব বিস্তার করবে। প্রভাব বিস্তার অবশ্যই অনেকটাই করবে। তার কারণ এই নির্বাচনে এরই মধ্যে বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন প্রসঙ্গ স্থান পেয়েছে। সেখানে সাধারণ অনুপ্রবেশকারী থেকে শুরু করে শেখ হাসিনার প্রসঙ্গও সেখানে এসেছে, যে তিনি কোন স্ট্যাটাসে সেখানে রয়েছেন, কেন তাকে এতদিন ধরে আশ্রয় দিয়ে রাখা হয়েছে, তার পাল্টা বক্তব্য এসেছে। আবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে অভিন্ন সাংস্কৃতিক পরিচয় এবং মূল্যবোধ, সেই সব বিষয় তো রয়েছেই। মন্ত্রী হবেন, আর বিজেপি জিতলে সেখানকার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি হবেন মুখ্যমন্ত্রী। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেকে যেটি বলেন যে তিনি বাংলাদেশ সীমান্তে অনেকটা ঢাল হয়ে আছেন। কেমন ঢাল? ভারতের নরেন্দ্র মোদীর বিজেপির শাসিত যে সরকারগুলো রয়েছে সেসব জায়গায় যে উগ্র সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, সেখান থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই মুক্ত। আর যদি বিজেপি সরকার গঠন করে, সেক্ষেত্রে বাংলাদেশ সীমান্তে অস্থিরতা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের মুসলমানরা তো বটেই, বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যেও উদ্বেগ বাড়বে, এমনটাই অনেকের বিশ্লেষণ। কারণ যদি বিজেপির উগ্র হিন্দুত্ববাদের শিকার হন পশ্চিমবঙ্গের মুসলমানরা, তার দেশ আবার বাংলাদেশে পড়ার আশঙ্কা রয়েছে, বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত হতে পারেন, খুব স্বাভাবিক, এর আগে যা দেখা গেছে। আর শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বলা হয় যে তিনি কট্টরপন্থীদের মধ্যে আরও বেশি কট্টরপন্থী, যা তার বিভিন্ন কর্মকাণ্ডে কিংবা কথাবার্তাতেই প্রকাশ পেয়েছে। তিনি তার দলের হিন্দুত্ববাদী আদর্শ অনুসরণ করে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতি কাজে লাগিয়ে রাজ্যের রাজনীতিকে একটা অন্য সমীকরণের দিকে নিয়ে গেছেন। এবং তিনি যেসব বক্তব্য দিয়েছেন তার দু একটা উদাহরণ যদি তুলে ধরি, তিনি এও মন্তব্য করেছেন যে ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা দিয়েছে, তেমনি বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। বাংলাদেশকে ধ্বংস করতে ভারতের 2-4টা ড্রোনই যথেষ্ট। আবার ভিন্ন মতো রয়েছে কারোর যে না, তিনি যেহেতু বিরোধী দলে রয়েছেন এই মুহূর্তে, নির্বাচনে জেতার জন্য তাকে অনেক ধরনের কথাবার্তা বলতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে, হিন্দু ভোটারদেরকে আস্থায় নিতে হবে। কিন্তু তিনি যদি সত্যি জয়লাভ করেন, তাহলে অন্তত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার মতন অতটা কট্টরপন্থা অবলম্বন করবেন না। এই নির্বাচনে 60 লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে, যার বিরুদ্ধে খুব উচ্চকণ্ঠ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই বিষয়টি যদিও ভারতের অভ্যন্তরীণ সমস্যা, কিন্তু প্রভাব তো বাংলাদেশে পড়েছে এবং বাংলাদেশের জন্য বিপদে ডেকে আনতে পারে। যেমন আসাম সহ ভারতের বিভিন্ন
রাজ্য যেগুলো বিজেপি শাসিত, গত 1 বছরে এইসব রাজ্য থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে অবৈধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে, এবং তাদের অনেককেই বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে।